মেধাবীদের শিক্ষকতা পেশায় আগ্রহী করতে আইন করতে যাচ্ছে সরকার, খসড়া চূড়ান্ত পর্যায়ে জানালেন শিক্ষামন্ত্রী। ভিসা জটিলতায় বিমানের 40 কোটি টাকা ক্ষতি, টাকা জমা দিয়েও এবার হজ করতে পারছে না 4,000-এর বেশি হজ যাত্রী। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনি, 4 জন নিহত, আহত 2। চট্টগ্রামে নারী নির্যাতনের 5,000 মামলা জটের কবলে, বিচারের দীর্ঘসূত্রিতার কারণেই নারী নির্যাতন বাড়ছে বলছেন সমাজবিজ্ঞানীরা। কিংবদন্তি চিত্রশিল্পী এস.এম. সুলতানের 93তম জন্মবার্ষিকী আজ, অনেক স্বপ্নই বাস্তবায়ন হয়নি অভিযোগ ভক্তদের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছে আমি মারুফা রহমান। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইংরেজিতে মানসম্পন্ন শিক্ষক পাওয়া যাচ্ছে না, নিউজ 24-এর কাছে এমন অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। এ কারণে মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে শিক্ষক শিক্ষা আইন নামের নতুন একটি আইনের খসড়া চূড়ান্তের কথা জানিয়েছেন তিনি। আইনটি অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রিসভায় তোলা হবে। তবে শিক্ষাবিদরা বলছেন, জাতীয় শিক্ষানীতি 2010-এ শিক্ষক নিয়োগের জন্য আইন নয়, বরং কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। সুবাইর আল মাহমুদের বিশেষ প্রতিবেদন। প্রশ্ন ফাঁস, শ্রেণীকক্ষে যথাযথ পাঠদান না করাতে পারা এবং জাল সনদে নিয়োগ সহ শিক্ষকদের বিরুদ্ধে উঠেছে বেশ কিছু অভিযোগ। এ কারণে মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে এবং শ্রেণীকক্ষে মানসম্পন্ন পাঠদান নিশ্চিত করতে আলাদা আইন করতে যাচ্ছে সরকার। কিছু সংখ্যক শিক্ষক তারা নিয়মকানুন মানেন না, তার নৈতিকতা তাদের মধ্যে নাই, এবং এগুলো আমরা বড় সমস্যায় আছি। নিউজ 24-এর কাছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে আইনটির খসড়া চূড়ান্ত করা হয়েছে, যে কোনো সময় মন্ত্রিসভায় তোলা হবে। আমরা শিক্ষক ভবিষ্যতে গড়ে তুলবার লক্ষ্য নিয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা নতুন ধারণা নিয়ে আসবো। সেই ধারণার সাথে আইনের মাধ্যমে আমরা এটা বাধ্যতামূলক বিষয় হিসাবে সম্পদ চালু করবো, যাতে করে ভবিষ্যতে শিক্ষক হওয়ার বিষয়টাও একটা আকর্ষণ থাকে। তবে জাতীয় শিক্ষানীতি 2010-এ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন নয়, বরং আলাদা কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। এ কারণে শিক্ষাবিদরা বলছেন, আইনের আগে কমিশন গঠনের দিকে সরকারকে নজর দিতে হবে সবার আগে। শিক্ষকের প্রত্যেকটা আচরণ শিক্ষার্থীর উপর প্রভাব ফেলে। তো অতএব এই সব কিছু বিবেচনা করে ভালো শিক্ষক নির্বাচনের জন্য শিক্ষক কর্ম কমিশন নিয়োগ করার কথা বলা হয়েছে। এই রকম কমিশন যেটা ভবিষ্যতে শিক্ষকদের জন্য কাজ করবে এবং সেটার নামকরণ যাতে শিক্ষকদের জন্য শ্রুতিমধুর হয়, সেটা শিক্ষক শিক্ষা আইন না হয়ে যদি শিক্ষা কর্ম কমিশন হয়, সেটাই বোধহয় অনেক বেশি কার্যকরী হবে। তারা মনে করছেন, শিক্ষক নিয়োগের যে কাঠামোই সরকার তৈরি করুক না কেন, পরিচালনার দায়িত্ব দিতে হবে মেধাবীদেরকেই, নইলে মেধাবী শিক্ষক নির্বাচন সম্ভব হবে না কখনোই। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রশ্নের মুখোমুখি হয়েছে বিধায়ী কিন্তু আমাদের নীতিতে এই বিষয়টা চিন্তায় এসছে। তো সে কারণে আমি সরকারকে ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি এখানে এই কমিশনে যারা কাজ করবেন তারাও যেন যোগ্য ব্যক্তি তারা আসেন। কারণ এর আগে গেল বছর নোট গাইড নিষিদ্ধ করে জাতীয় শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে সেই আইন জাতীয় সংসদে এখন পর্যন্ত পাশ না হলেও এবার শিক্ষক নিয়োগের জন্য আলাদা এই আইনের উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। হজ যাত্রীদের ফ্লাইট বাতিলের দায় অস্বীকার করে মুখোমুখি অবস্থান নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও হজ এজেন্সিস অব বাংলাদেশ হাব। বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ বলেছেন, হজ এজেন্সিগুলোর অব্যবস্থাপনায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার বিমান নেবে না। এদিকে বিমান তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে অভিযোগ করে সরকারকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে হাব। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। যাত্রী সংকটের কারণে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সময় পরিবর্তন ও একটি ফ্লাইট বাতিল করা হয়। এই নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 19টি আর সৌদি বিমানের 4টি সহ মোট 23টি হজ ফ্লাইট বাতিল হলো।
ভিসা সংক্রান্ত জটিলতা ও ফ্লাইট প্রাপ্তির অনিশ্চয়তায় চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইটের জন্য অপেক্ষায় থাকা হজ যাত্রীদের মাঝে। মুআল্লিম বলতেছে যে কাগজপত্র সবে ওকে আছে, সব ঠিক আছে, টিকিটের সমস্যা। এই টিকিটের জন্য উনি অফিসে দৌড়ি লাগাইছে। কষ্টে একটু দুঃখে আছি বাবা, খাওয়া নাই, দোয়ানি খাই, হোটেলে খাই, মিথ্যে কথা হোটেলের নিজের পয়সা দিয়ে খাইতেছি। আর ওই ঘুম নাই বা, কালকে এখানে ছিলাম রাত্রে, তো 10টার দিকে আমাদের এখান থেকে তুলে দিলে পুলিশেরা, বলে যে ওই দিকে যান। এই পরিস্থিতিতে বুধবার সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক। পরিস্থিতিতে বিমানের অবস্থানকে ব্যাখ্যা করার জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। এ সময় ফ্লাইট বাতিল ও ভিসা জটিলতায় হজ এজেন্সিগুলোর অব্যবস্থাপনাই দায়ী বলে অভিযোগ করেন তিনি। আনকোঅর্ডিনেট, সমন্বয়হীনভাবে ইন্ডিভিজুয়াল হজ এজেন্টরা বাড়ি ভাড়া করার কারণে আমরা অনেকেই বলি আগে বাড়ি ভাড়া হলে হয়তো এটা সমস্যার সমাধান হবে। আমি মনে করি না। আমি মনে করি আগে করলেও একই প্রবলেমই থাকবে, যতক্ষণ পর্যন্ত না এই বাড়ি ভাড়াটা কোনো একটা কর্তৃপক্ষ এটাকে সমন্বয় করে। আর ৯,৮৮৭ জন হজযাত্রীর ফ্লাইট বাতিল হওয়ায় বিমানের ৪০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি করেন বিমান কর্তৃপক্ষ। ৪০ কোটি টাকার মতো রাজস্ব আয়ের একটা সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এটা খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন। এটা যদি আমি না বলি তাহলে আমি পরিস্থিতির উপর একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করবো। আমি প্রলেপ দেওয়ার চেষ্টা করছি না, পরিস্থিতি ডেফিনেটলি চ্যালেঞ্জিং। এদিকে বিমান তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে অভিযোগ করে সরকারকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন হজ এজেন্সি অব বাংলাদেশের হাবের মহাসচিব। বিমান যাতে কাউকে দোষী না করে এবং নিতে পারবো না এই কথাগুলি না বলে ওনারা বরং ওনাদের স্লটগুলি সর্বোচ্চ ব্যবহার যদি করেন। বুধবার পর্যন্ত ৫০,২১৭ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। ভিসা হাতে আছে এমন যাত্রীর সংখ্যা ২৯,০০০-এরও বেশি। এখনও ভিসা পায়নি ৪৭,০০০-এরও বেশি হজযাত্রী। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ২ জন। অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতিষ খিসা জানান, আজ ভোর রাতে একটি পিকআপে কয়েকজন লোক চর কচ্ছপিয়ায় ঘোরাফেরা করছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পিকআপটি আটক করে। পরে চোর সন্দেহে তাদেরকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ২ জন আহত হয়। বরিশাল বিভাগের ৪ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে, আর এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি বুধবার এই ধর্মঘটের ডাক দেয়। বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, গেল মঙ্গলবার বরিশাল পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ ব্রিজ এলাকায় বাসে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এই খবর শুনে বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খান খোকন সহ ৫ জনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায় এবং চাঁদাবাজির প্রতিবাদ করে। এ সময় চাঁদাবাজরা তাদের উপর হামলা চালায়। এতে সমিতির সভাপতি সহ ৫ জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে এবং মহাসড়কের সকল প্রকার 3 হুইলার চলাচল বন্ধের দাবিতে বিভাগের ৪ জেলার ৩৫ রুটে এই ধর্মঘটের আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি। এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। সংবাদে যেমনটি শুনছিলেন, বরিশাল বিভাগের ৪ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, এই ধর্মঘটের কি ধরনের প্রভাব পড়েছে সেখানে? যেমনটি বলছিলেন যে বাস মালিক সমিতির সভাপতি সহ ৫ জনের উপরে হামলার ঘটনায় মূলত এখানকার বাস মালিক সমিতির নেতৃবৃন্দ আইনি সহায়তার জন্য থানায় গিয়েছিলেন, কিন্তু থানা কর্তৃপক্ষ, এখানকার বন্দর থানা কর্তৃপক্ষ যে চাঁদাবাজি এবং হামলার যে ঘটনা সেটি মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে বাস মালিক সমিতির এমন অভিযোগ। এবং এর প্রেক্ষিতে গতকাল বিকেলে বরিশাল বিভাগীয় যে বাস মালিক শ্রমিক যে সমন্বয় পরিষদ তারা একটি সভা করেছে। দীর্ঘ সভায় কিন্তু তারা সর্বসম্মতিক্রমে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট
আহ্বান করেছে, কিন্তু তার আগে কিন্তু পুলিশ কর্তৃপক্ষের কেউ তাদের সাথে যোগাযোগ করে ধর্মঘট প্রশমনের জন্য কোনো উদ্যোগ তারা নেয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু আজ সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে। এবং ধর্মঘটের ফলে বরিশাল নগরীর দক্ষিণাংশে যে একটি উপজেলা রয়েছে বাকেরগঞ্জ, তারপর হচ্ছে পটুয়াখালী পর্যটন কেন্দ্র, কুয়াকাটা, ঝালকাঠি এবং বরগুনা, এই যে চারটি জেলার 35টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলশ্রুতিতে কিন্তু একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমরা আসলে এ বিষয়ে এখন কথা বলতে চাই, এখানকার যারা যাত্রী রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে, আমরা একটু সে বিষয়ে কথা বলতে চাই। ভাই, আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, কি সমস্যা একটু যদি বলতেন। আমি কুয়াকাটা থেকে আসছি গতকালকে রাত্রে, এখন আসছি এই রুগী দেয় যে রুগী লইয়া বই আছি, অসুস্থ রুগী এই সারা রাত লইয়া ভোগ করছি, আমি গাড়ি বাগরান যাইতে পারি না, তো বৃষ্টি কাদার মধ্যে অনেক দুর্ভোগের শেষ নাই। এখন কি হবে, আপনার কি করবেন? এখন তো এই রাস্তায় থাকা লাগবে, টাকা পয়সা দেওয়া নিয়ে আইছি, তো রাস্তায় ডাক্তারের দিয়েছি, এখন যে বাড়ি যাবো এখন তো এই টাকা পয়সা থাকবে না, রাস্তায় ছাড়া তো কোনো উপায় নাই। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার কথা বলছিলেন কিছুক্ষণ আগে, কি অবস্থা? আমি তো ভাই যাবো ঝালকাঠি, তারপর পিরোজপুর যাব, কিন্তু এসে দেখলাম যে এই সমস্যা, এখন এই সমস্যা কিভাবে সলভ হবে সেটা আমরা এখন কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি যে তাড়াতাড়ি আমাদের বাসটা ছেড়ে দিক, আমরা তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যাই, এই আছে আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা আরো দু একজন যাত্রীর সাথে কথা বলতে চাই, এখানে আরো যাত্রী রয়েছেন। ভাই, আপনি কোথায় যাওয়ার জন্য আসছিলেন, কি অবস্থা একটু যদি বলতেন। আমি আসছিলাম ডাক্তার দেখাতে, কিন্তু আসার পরে আজকে যে ধর্মঘট সেটা আমি জানি না আসলে। এখন আমার বরগুনা যাইতে হয়, কিন্তু কি করার আছে, আমরা আসলে অনেক দূরের যাত্রী, কিছুই করার নাই। এখন কি করব, মানে ভাবতেছি যে কি করব। দুর্ভোগ নিয়তি মানে কপালে আছে, এখন সেই দুর্ভোগ তো মাইনা নিতেই হবে, কিছু করার নাই, কারণ এদের তো আমরা কিছু করতে পারবো না, সাধারণ মানুষ আমরা। আর এগুলো তো উপর মহলের কাজ, আমরা তো ক্ষুদ্র মানুষ, যাত্রী, কিছু করার নাই, সেই দেখা। ওনারা ধর্মঘট ডাকার আগে আলটিমেটাম দিয়েছেন, প্রশাসনকে বলেছেন, প্রশাসন শুনেনি বলে ওনারা ধর্মঘট করেছেন বলে ওনারা বলছেন। আসলে কি মনে করছেন, কেন তারা খেয়াল করেন? আসলে কি বলবো, এরকমই তো হয়ে আসছে বিগত দিনগুলোয়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এই বিষয়ে কথা বলতে চাই, এখানকার যে বাস মালিক সমিতির সভাপতি, সাধারণ নেতৃবৃন্দ রয়েছেন, তার সাথে আমি কথা বলতে চাচ্ছি। এখানকার বরিশাল পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব কাউসার হোসেন শিপনের সাথে। জনাব কাউসার হোসেন শিপন, আমরা পূর্বপর যে ঘটনাগুলো আমরা শুনেছি, আমরা দেখছি যে এই ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীদের প্রচুর কষ্ট বা দুর্ভোগ হচ্ছে। যে কোনো ধর্মঘট মানেই মানুষের দুর্ভোগ, আসলে তা দুর্ভোগ জেনেও কেন আপনারা ধর্মঘট করছেন? আমরা তো জনগণকে সেবা দেওয়ার জন্য বাসের ব্যবসা করি, জনগণকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাই দেওয়ার জন্য। কিন্তু দুঃখিত যে আমরা এই শোকের মাসেও আমাদের আজকে এইরকম একটা কর্মসূচি আমাদের গ্রহণ করতে হলো। আপনারা জানেন যে গত 8ই আগস্ট আমাদের বাস মালিক সমিতির সভাপতি সহ 5 জনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে হাসপাতালে ভর্তি করেছে কারা? চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজরা। সেই সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা থানায় মামলা দিতে গেলে থানায় মামলা গ্রহণ করেনি, মামলা নিতে গড়িমসি করে। আমরা গতকালকে দুপুর 12টা পর্যন্ত তাদেরকে সময় দিয়ে বলেছিলাম যে এই সময়ের মধ্যে আপনারা মামলা নিয়ে এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক আইনের আওতায় আপনারা বিচার করেন, এবং এই দূরপাল্লার এই মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কের যে সমস্ত 3 হুইলার গাড়ি চলে আমাদের শ্রমিক, আমাদের মালিকদেরকে মারধর করে, এই সমস্ত আপনারা বন্ধ করে দেন। সরকারের আদেশ এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ, এটা আপনারা বাস্তবায়ন করেন। কিন্তু ওনারা কণ্ঠপাত করেন না, বরঞ্চ উনি ওই সমস্ত 3 হুইলার, ভাড়া চালিত মোটরসাইকেল, এই পুলিশ প্রশাসন তাদেরকে চলাচলে, মহাসড়কে চলাচলে উৎসাহিত করে। তার প্রেক্ষিতেই এই সমস্ত উদ্বুদ্ধ ঘটনা ঘটে। আমরাও চাই জনগণ কষ্ট না পাক, আমরাও চাই জনগণের পাশে আমরা থাকি, আমরা জনগণকে সেবা দেই, আমরাও চাই পরিবহন জগৎ সুন্দর সুস্থ থাক। তবে আপনাদের প্রতি আমার দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি যে আমরা যেহেতু সেবা খাত, আমরা এই বিএনপি জামাতের জ্বালাও পোড়াও আন্দোলনের সময় আমরা আমাদের জীবনের রিস্ক নিয়ে, আমাদের শ্রমিকদের জীবনের রিস্ক নিয়ে আমরা হত্যা হয়েছি, আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে, তারপরে আমরা রাজপথে আমরা গাড়ি চালিয়ে রাখছি। কিন্তু এই সমস্ত অবৈধ দান কিভাবে কেমনে সরকারের আদেশ অমান্য করে, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে হাইওয়েতে চলে এই পুলিশ প্রশাসনের ছত্রছায়ায়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি সহ, আমরা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ আমরা এই হাইওয়ে এবং আঞ্চলিক মহাসড়ক থেকে সকল অবৈধ যান, ভাড়া চালিত মোটরসাইকেল, আলফা মাহিন্দ্রা সবকিছু যতক্ষণ পর্যন্ত অপারেশন না থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন এবং ধর্মঘট অব্যাহত থাকবে। গতকালকে আপনারা যখন বিকেলে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন তখন আমরা জেনেছি যে পুলিশের কর্মকর্তারা আপনাদের সাথে যোগাযোগ করেছে এবং ধর্মঘট না করার জন্য অনুরোধ করছে। তো এই তারা কি কোনো পদক্ষেপ নিয়েছে, মানে ধর্মঘট না করার? না, এই ব্যাপারে তারা কালকে রাত্র 8টা আমাদের কালকে আমরা সমন্বয় বরিশাল বিভাগীয় 6 জেলার মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নগুলো আমরা সমন্বয় পরিষদ বসে কালকে ওনার কালকে রাত্র 8টার আগ পর্যন্ত কোনো রকমের কোনো ব্যবস্থার কথা আমাদেরকে জানায়নি। আপনাকে মারুফা যেমনটি বলছিলেন
বলছিলেন এখানকার বাস মালিক সমিতির নেতা যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো আসলে যতক্ষণ পর্যন্ত না আদায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধর্মঘট তারা চালিয়ে যাবেন। তাদের জনগণের কষ্ট হচ্ছে সেটি তারা উপলব্ধি করেই কিন্তু তাদের যে নিজের যে ব্যবসায়িক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসন না করা পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন, তেমনটি তারা বলছেন। এই ছিল এখানকার 4টি জেলায় 35টি রুটে বাস ধর্মঘটের সবশেষ পরিস্থিতি। রাহাত খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে বরিশাল বিভাগের 4টি জেলায় যে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে সেই সম্পর্কে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। চট্টগ্রামের ইপিজেড সড়কে যানজট যেন নিত্যসঙ্গী। রপ্তানিমুখী পণ্য বোঝাই ট্রাকগুলোকে এখানে প্রতিদিনই অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। বাংলাদেশ লাইভে এই সড়কের চিত্র তুলে ধরতে এখন যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এই সড়কে যানজটের প্রধান কারণ কি, আর সেখানকার পথচারীরা এর সমাধান হিসেবে কি দাবি করেছে? আপনি যেমনটা বলেছিলেন আসলে আমাদের বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড এবং এয়ারপোর্ট সড়কটির কিন্তু যানজটের কথা, কিন্তু আপনি যেমনটা বলছিলেন আসলে নিত্যসঙ্গীর কথা আপনি বলেছিলেন। আসলে এই যানজটের কারণে কিন্তু নিত্যসঙ্গী হিসাবে নিয়েছেন আসলে দীর্ঘদিন ধরে এখানে যারা বাসিন্দা রয়েছেন এবং চাকরিজীবী রয়েছেন তারাই কিন্তু নিত্যসঙ্গী হিসেবে রয়েছে এই যানজটকে। কিন্তু আপনি অবশ্য লক্ষ্য করছেন, আপনাকে আমরা দেখাতে যাচ্ছি না এখন যানজটের মাত্রা যেটা ছিল সেটা কিন্তু সকালবেলা আমরা যা দেখিয়েছি আপনাকে, সকালবেলা যানজটটা সবচেয়ে বেশি যানজট থাকে এই সড়কে সকালের দিকে, কিন্তু এরপরে আবার যখন অফিস ছুটি হয় ওই সময় কিন্তু যানজটটা থাকে। আমরা বলতে পারি আসলে সকালের দিকে এবং বিকালের দিকে সবচেয়ে বেশি যানজট থাকে। কিন্তু এখন আপনি অবশ্য লক্ষ্য করছেন কিন্তু ট্রাফিক পুলিশও কিন্তু খুব একটা চেষ্টা চালাচ্ছেন, তারা যানজটটা নিরসন করার লক্ষ্য নিয়ে তারা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এর আগে 2-1 দিন আগের কথা আমরা আপনাকে একটু তথ্যগুলো জানাতে চাই। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি অনেক এই সময়ে কিন্তু যানজটটা থাকে, কিন্তু আসলে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় রাস্তার আশপাশ এলাকায় কিন্তু এই যে গাড়িগুলি থেমে থাকার কারণেই কিন্তু যানজটটা হচ্ছে বলে মনে করছেন এখানে যারা বাসিন্দা তারা এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা মনে করছেন। কিন্তু আসলে আপনি অবশ্যই লক্ষ্য করছেন এখন যানজটের মাত্রাটা অনেকটা কমে আসছে। কিন্তু আসলে আগে 1 বাই রোড যে এই রোডের উপর 1 বাই না থাকার কারণে কিন্তু যানজটটা অনেকটা বেশি ছিল, কিন্তু এখন 1 বাই করার পর থেকে কিন্তু যানজটটা একটু কমছে বলে মনে করছে। কিন্তু এখানে যারা বাসিন্দা রয়েছে তারা বলছেন সকালের দিকে এবং বিকালের দিকে যে যানজট রয়েছে সেই যানজটের রূপ এখন ভয়াবহ আকার ধারণ করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা বলতে চাই শুধু ইপিজেড মোড় এই মোড়টা নয়, কিন্তু এই সড়কে কিন্তু এয়ারপোর্ট সড়কের বিভিন্ন মোড় রয়েছে, সলগোলা ক্রসিং এবং এয়ারপোর্ট যাওয়ার সময় যে মোড়গুলো রয়েছে আরও কয়েকটি মোড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়, যানজটের মাত্রা কিন্তু অনেকটা ভয়াবহ আকার ধারণ করে। কিন্তু এখানে আমার পাশে রয়েছেন অনেক ভুক্তভোগী রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এই যানজটের কারণে খুব একটা সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। আসলে কি মনে করেন এখন কীরকম যানজট রয়েছে? এখানে আসতে আমার কর্মস্থলে আসতে সময় আমি আগ্রাবাদের বাদামতলি মোড়তে আমার তো 1 ঘন্টা দাঁড়িয়ে দেখতে হয়। এরপরে দাঁড়া থেকে আমি ওইখানে কর্মস্থলে আসতে 1 ঘন্টা রাস্তা চলে যায় যানজটের জন্য। আমরা কোনো কর্মস্থলে ঠিক মতো ডিউটি টাইমে অফিসে আসতে পারি না, এই জন্য আমাদের অনেক ব্যাঘাত হইতেছে। সেজন্য আমরা এখানে একটা বড় ফ্লাইওভারের দরকার আছে। ফ্লাইওভারটা হয়ে গেলে আমরা আরও ভুক্তভোগী হব। আমাদের সব কিছু অনেক কষ্ট হইতেছে। আমরা কর্মজীবী মানুষ, সবসময় আমাদের কষ্ট করতে হয়। প্রতিদিন কর্মস্থলে আসতে যদি 2 ঘন্টা আমাদের গাড়িতে সময় দিতে হয় তাহলে আমাদের মালিক আমাদেরকে কীভাবে ইয়া করবে, সেগুলো আমাদেরকে সব কিছু ইয়া করে দেখতে হবে যে আমরা সুবিধা মতো একটা ফ্লাইওভার হলে আমরা সব সময় ডিউটি টাইমে কর্মস্থলে আসতে পারবো। এতক্ষণ ধরে আমরা কথা বলেছি যারা ভুক্তভোগী তাদের সাথে, কিন্তু আমার পাশে আরও কয়েকজন ভুক্তভোগী রয়েছে, তারা এখানে ব্যবসা করেন এবং অনেকজন রয়েছেন এখানে চাকরিজীবী রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। কীরকম যানজট আমরা তো জানি, আপনারা এর আগেও আপনারা বলেছেন আসলে আমাদের ইপিজেড এলাকাতে কিন্তু অনেকটা ভয়াবহ যানজটের রূপ নেই। আপনি কি মনে করেন? এখানে আমি 30 থেকে 34 বছর আছি, তাই এই ধরনের কোনো যানজটটা আগে পিছিয়ে এরকম ছিল না। এখন যে যানজটটা হইতেছে এই 2টা ওভারব্রিজ থেকে মানুষ পার হইতে আধা ঘন্টা লাগে, তাও আধা ঘন্টা কভার হয় না। আরও যদি 2টা ফ্লাইওভার হয় তাহলে মানুষের যানজটটা কমবে। হ্যাঁ, এখানে বড় ধরনের কষ্ট করতে আছে মহিলারা। হ্যাঁ, একদিক থেকে যাইতে চাইলে আরেক দিকে আইতে পারতেছে না। তারা বাসা থেকে অনেক আগে বাইরেও তারা ঠিক মতন অফিসে যাইতে পারতেছে না যানজটের কারণে, ওভারব্রিজে কভার হচ্ছে না। আমার পাশে আরও কয়েকজন রয়েছেন, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলি। আপনি কি মনে করেন আসলে কি কারণে যানজটটা হচ্ছে বলে মনে করেন, আর ট্রাফিক পুলিশের কীরকম তৎপরতা আপনারা দেখেন? আমি মনে করি যে এখন যে এটা আছে এটা আমাদের অনেক কষ্ট দিতে আছে, কারণ আমরা যে ঠিক মতন একটা অফিস করব সেই অফিসটা আমাদের হচ্ছে না। কারণ আমরা
ওয়ার্কার যে এরকমের যে একটা ওয়ার্কারেরই আমাদের কোনো গিরিজ দিচ্ছে না সরকারে। কারণ আমরা অফিসে যাচ্ছি, ম্যানেজমেন্টে বকা দিচ্ছে বা যার কাজ করি সে বকা দিচ্ছে, আমরা তো বকা শুনে দৈনিক অফিসের ভিতরে করতেছি। কারণ আমাদের তো এরকমের একটা চাই না, আমরা চাই সুস্থ শান্তিভাবে একটা চাই, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। আগে কিন্তু আমরা দেখি না যে আমাদের 1/, ছিল না, এখন 1/, হওয়ার পরে কীরকম সুফল পাচ্ছেন? যে আগে তো অনেক সুবিধা ছিল, ঠিক আছে, এখন তো আর ওই সুবিধাটা পাওয়া যাচ্ছে না। যেহেতু মহিলা এবং মা বোনদের জন্য বেশিটা সমস্যা হইতেছে, যে তারা চলাফেরার জন্য তাদের অনেক সময় মোবাইল ফোন এবং ভ্যানিটি ব্যাগ এটা ঠিকমতো সেভ করে রাখতে পারে না, ঠিক আছে। আগে তো এই ব্রিজ তো আগে মানে খুব ভালোই ছিল, যেহেতু ট্রাফিক কম ছিল এবং রাস্তাঘাট ভালো ফ্রেশ ছিল। এখন রাস্তাঘাট যেহেতু আটকানো হয়েছে, তো ওভারব্রিজ দুটোর উপর এত পরিমাণে লোড পড়ে যা বলার মতো না। তো মা বোনদের জন্য অনেক কষ্ট হয় এবং অফিসে যাওয়ার জন্য অনেক লেট হয় টাইম, তো তারা অনেক জায়গায় মানে তাদের কাজ সুবিধা মতো করতে পারে না, ঠিক আছে। তো এর জন্য উচিত যে আরও কিছু ওভারব্রিজ দেখ যেন মানুষের সুবিধা হয়, এভাবে কিছু মনে করতেছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছিলেন আমাদেরকে এই জায়গায় কিন্তু যানজট নিরসন করতে হলে তারা বলছিলেন আসলে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়েছেন। কিন্তু আমরা সিডিএর চেয়ারম্যানের সাথেও কিন্তু কথা বলেছি, তিনি বলছিলেন আসলে লালখান বাজার থেকে এয়ারপোর্ট সড়ক পর্যন্ত একটা ফ্লাইওভার নির্মাণের কিন্তু তিনি উদ্যোগের কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। মারুফা। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম ইপিজেড সড়ক থেকে যানজটের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এবারে শোকের মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন, যেই শোক চিরদিনের। বঙ্গবন্ধুর আশীর্বাদ পুষ্ট যারা তার ছায়াতলে ছিলেন, তাকে হত্যার পর তারা কেউ প্রতিবাদী হয়নি, এমন অভিযোগ ৭৫-এর প্রতিরোধ যোদ্ধাদের। তারা বলছেন, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে নিশ্চিত মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন কয়েক হাজার আদিবাসী আর বাঙালি, যাদের বেশিরভাগই জাতির জনককে কোনোদিন স্বচক্ষে দেখেননি। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর হাতে অস্ত্র জমা দিয়ে ফিরেছিলেন স্বাভাবিক জীবনে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাদের অন্যতম একজন বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বে একদল মানুষ প্রতিবাদী হয়, সশস্ত্র প্রতিবাদী। কিন্তু প্রশ্ন হলো, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরের বাস্তবতা কি? বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে যারা বড় হয়েছে তারা কেউ না কেউ এর বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে অন্যরকম। যখন দেখলাম কেউ কথা বলে না, এর বিরুদ্ধে কেউ রাস্তায় বের হয় না। সেদিন যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের বেশিরভাগই জীবিত বঙ্গবন্ধুকে কোনোদিন দেখেননি, কিন্তু তারপরও মৃত্যুকে আলিঙ্গন করতে পিছপা হননি তারা। আমাদের আত্মসমর্পণে বঙ্গবন্ধুকে খাটো করা হবে, আমরা সেটা করব না। গ্রেনেডটা ফাটার সাথে সাথে একদম বৃষ্টির মতো গুলি চারদিক থেকে, এই একটা মাত্র ঘরকে কেন্দ্র করে চারদিক থেকে বৃষ্টির মতো গুলি। শেষ পর্যন্ত শত্রুর হাতে ধরা পড়লাম, বঙ্গবন্ধুর খুনিদের হাতে ধরা পড়লাম। এই যে একটা মনে হইতেছে একটা লজ্জার কাজ করলাম, একটা ঘৃণার কাজ করলাম। প্রতিরোধ যুদ্ধে যারা ধরা পড়েছিলেন তাদের ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল। ফাঁসির দড়ির জন্য প্রহর গুনতে হয়েছিল অনেককে। তাদেরই একজন বিশ্বজিৎ নন্দী। একটা 115 দিন শারীরিক নির্যাতন সহ্য করে আমাকে যখন বেসামরিক কর্তৃপক্ষের অর্থাৎ ঢাকা কেন্দ্র করে হস্তান্তর করা হয়, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই যে চেতনা আমার ভিতরে, সেই চেতনা আমাকে সব সময় সবল রাখছে যে আমরা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে এই দেশ, এই মাটি, এই জাতির পক্ষে অবস্থান নিয়েছি। আমরা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে বঙ্গবন্ধুকে শুধু নয়, বাঙালি জাতিকে ইতিহাসের দায় থেকে মুক্তি দিয়েছি। 17 মাসের প্রতিরোধ যুদ্ধে অনেকেই শহীদ হন, আর যারা আজও বেঁচে আছেন তাদের জীবন দুর্বিষহ। সেটাকে এই রাষ্ট্রের, বাংলাদেশ নামের রাষ্ট্রের আজ হোক কাল হোক স্বীকার করতে হবে। তবে যারা স্বীকার করছে না, যাদের করা উচিত, যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসা বা আগেও যারা ছিল, যারা করছে না, ইতিহাসের ঘৃণা তাদেরকে গ্রহণ করতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সংবাদ একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। চট্টগ্রামে বিচারক সংকটের কারণে নারী নির্যাতনের ৫,০০০ মামলা জটের কবলে পড়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রিতার কারণেই দিন দিন বাড়ছে নির্যাতন মামলা। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বামীর নির্যাতন সইতে না পেরে ২০১৩ সালে স্বামীর বিরুদ্ধে মামলা করেন রোকেয়া। স্বামী ইউসুফ গ্রেফতার হলেও উচ্চ আদালত থেকে জামিন নেন। মামলার পেছনে ৪ বছরে অনেক টাকা খরচ হলেও এখনো হয়নি চূড়ান্ত রায়। ৪ বছর ধরে আসা যাওয়া করতেছি, আমি কোনো মামলার কোনো সুরাহা পাচ্ছি না, কোনো রায় পাচ্ছি না। শুধু রোকেয়া নয়, তার মতো অনেকের মামলায় দীর্ঘ সময়ে নিষ্পত্তি হয় না, তাই তো মামলা দ্রুত নিষ্পত্তি চান বাদীরা। এখনো কোনো সুবিচার পাই নাই, আমি আদালতের কাছে সুবিচার চাই। এদিকে মামলার দীর্ঘসূত্রিতার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক সংকটকে কারণ হিসেবে দেখছেন আইনজীবীরা। আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং আমরা চাই এই সংকট থেকে উত্তরণের, এবং বিষয়টি আমরা মন্ত্রণালয়ের নলেজে দিয়েছি। মামলার নিষ্পত্তি এবং সঠিক রায় না হলে নারী নির্যাতনের হার আরও বাড়বে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। শাস্তির যে বিধান রয়েছে সেটাকে অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। প্রয়োজনে নতুন ধারা, নতুন আইন করে এই শাস্তির বিধান বা শাস্তির যে পরিমাপটা আছে সেটাকে আরও অনেক কঠোরতর করতে হবে। চট্টগ্রামে ৩টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ২টিতেই রয়েছে বিচারক সংকট। মৌসুমের শুরুতে গভীর সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও বরিশালের নদীতে তা একেবারেই কম। আর বাজারে নদীর ইলিশের চাহিদা থাকায় দামও তুলনামূলক বেশি। তবে কয়েকদিন পরেই এই অবস্থায় পরিবর্তন আসবে বলে আশা জেলেদের। এর ফলে মৎস্য আহরণের লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে মৎস্য বিভাগ। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের অধিকাংশ নদীরই অবস্থান বরিশালে। এখানকার নদীতে প্রায় সারা বছরই কম বেশি ইলিশ পাওয়া যায়। তবে অগাস্ট থেকে সেপ্টেম্বর এই ৩ মাসকে ইলিশ আহরণের ভরা মৌসুম ধরা হয়। মৌসুমের শুরুতে গভীর সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গেল কয়েকদিনে বরিশাল মোকামে প্রতিদিন গড়ে ১ থেকে ১,৫০০ মন সামুদ্রিক ইলিশ সংরক্ষণ করা হচ্ছে। তবে সাগরে প্রাচুর্য থাকলেও এখনো পর্যন্ত নদীতে ইলিশ আহরণের পরিমাণ কম। এই বছর আমাদের সাগরের ফিশিং বোর্ডের মাছ অনেক আমদানি বেশি, সেই তুলনায় আমাদের লোকাল কোনো মাছ আমদানি নাই বলেই চলে। মন হইল যাইয়া ১৮, ১৯, ২০,০০০ টাকা মন। আর আমাদের এই লোকাল নদীরটা সেটা একটু দাম বেশি, মাছ কম, মাছটা ভালো। প্রশাসনের নজরদারিতে গেল কয়েক বছর সাগরে জলদস্যুদের উপদ্রব কম ছিল। তবে সম্প্রতি কালাইয়া সহ কয়েকটি নদীতে ডাকাতের হামলা নতুন করে আতঙ্কিত করছে জেলেদের। রয়েছে ভারত ও মিয়ানমারের জেলেদের দেশের জলসীমায় মাছ শিকারের অভিযোগও। ভারতের কিছু ট্রলার এসে আমাদের বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে, এটা জেলেদের অভিযোগ। জানলে বোটে একটা মেশে ৫-৬ জন থাকে, বন্দুক লই থাকে। তেঁতুলিয়া নদী, ওই নদীতেই ডাকাতি হয়, কিন্তু আমাদের একটা বোট লই গেছে, কিন্তু বোটটায় আসতে আমার কোনো খোঁজ পাইনি। এ অবস্থায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তা। ডাকাতের উপদ্রব দেখা দিয়েছে এই বেশ ২-৩ দিন যাবৎ। আমরা মৎস্য অধিদপ্তর সেটা অবগত হয়ে নৌ পুলিশ এবং থানা পুলিশ এবং কোস্টগার্ডকে আমরা অবহিত করেছি। ইলিশের সরবরাহ থাকায় কর্মচাঞ্চল্য রয়েছে মাছের মোকামে। এ ধারা অব্যাহত থাকলে বেশ ভালো একটি মৌসুম পার করার আশা ইলিশ আহরণ ও বাজারজাত করার সঙ্গে জড়িত হাজারো শ্রমিকের। এদিকে চট্টগ্রামের উপকূলীয় এলাকা পতেঙ্গা, আনোয়ারা ও বাঁশখালীতে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। পর্যাপ্ত ইলিশ থাকলেও বাজারে দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। এদিকে ইলিশ মাছ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলেও রপ্তানি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন রপ্তানিকারকরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দুঃখিত, সংবাদটির জন্য আমরা অপেক্ষা করছি। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। স্প্যানিশ জাতীয় গবেষণা কাউন্সিলের সাইবার মেট্রিক ল্যাবের তালিকায় দেশ সেরা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। সাফল্য ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের গবেষণার উপর জোর দিলেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আলী আকবর। সৈয়দ নোমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
সম্প্রতি স্প্যানিশ জাতীয় গবেষণা কাউন্সিলের সাইবার মেট্রিক্স ল্যাব বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে। র্যাঙ্কিং তৈরিতে বিবেচনায় আনা হয় শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নবপ্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ সহ নানা বিষয়। এতে প্রথম স্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এমন সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া এবং অনেক গর্বের বিষয় আমাদের জন্য, এবং এই ধারাটি আসলে অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র এবং এই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে আমি উচ্ছ্বসিত, আনন্দিত এবং উৎফুল্ল। শিক্ষকরা বলছেন এর মাধ্যমে কৃষি বিশ্ববিদ্যালয় আরও এক ধাপ এগিয়ে গেল। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে গবেষণা করি সেটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে, যার কারণে র্যাঙ্কিংয়ে আমরা এগিয়ে এসেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টা এবং মেধার ফসল আজকের এই সাফল্য, এবং আমরা এইভাবেই কাজ করে যাচ্ছি। আগামীতে আমাদের ভার্সিটি সেন্টার অফ এক্সিলেন্স হয়ে বিশ্বের বুকে দাঁড়িয়ে থাকবে, এই আশাবাদ আমাদের সব শিক্ষকদের ছাত্রছাত্রীদের মনে রয়েছে। আর এমন সাফল্য ধরে রাখতে প্রতিষ্ঠানের শিক্ষণ ও গবেষণায় আরও বেশি জোর দেওয়ার কথা বললেন উপাচার্য। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এই স্বীকৃতি পেয়েছি যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত উঁচু মানের গবেষণা পরিচালনা হয়। শিক্ষা এবং গবেষণা দুটি নিয়েই আমরা এগিয়ে যাব এবং ভবিষ্যতে আমরা আশা করি যে আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আরও উপরের দিকে যেতে পারবো। 2004 সাল থেকে স্প্যানিশ জাতীয় গবেষণা কাউন্সিলের সাইবার মেট্রিক্স ল্যাব বিশ্ববিদ্যালয় নিয়ে নিয়মিত র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। চিত্রকলা জগতের কিংবদন্তি এস এম সুলতানের 93তম জন্মবার্ষিকী আজ। মহান এই শিল্পীর মৃত্যুর 2 দশক পেরিয়ে গেলেও আজও তার কোনো স্বপ্নের বাস্তবায়ন হয়নি অভিযোগ ভক্তদের। জেলা প্রশাসকের দাবি, সুলতানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার। সাজ্জাদ হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান 1923 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পেশায় তার বাবা ছিলেন রাজমিস্ত্রি, মায়ের নাম মাজু বিবি। পরিবারের সবাই তাকে লাল মিয়া বলেই ডাকতেন। ছোটবেলা থেকেই বাবাকে রাজমিস্ত্রির কাজে সহযোগিতা করার পাশাপাশি ছবি আঁকার প্রতি প্রবল ঝোঁক ছিল তার। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন চারুকলার ইতিহাসে সত্যি এক সুলতান। তার ছবির প্রধান বিষয় ছিল গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ, কিষান কিষানি, জেলে জেলেনি, মাঠঘাট, কর্মচঞ্চল পথ প্রান্তসহ গ্রামীণ জনপথের অসংখ্য চিত্র তার রং তুলিতেই উঠে এসেছে সুনিপুণভাবে। শিল্পীর সমাধিসৌধ, নৌবিহারে শিশুদের নিয়ে চিত্রাঙ্কনের জন্য নির্মিত নৌকা ও শিল্পী সুলতানের নানা স্মৃতিচিহ্ন প্রতিনিয়তই বিমোহিত করছে সবাইকে। আর তার চিত্রকর্ম সকলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে তার ভক্তরা। আটকানো রুমগুলা তাই যদি নিয়মিত খোলা থাকে তাহলে আমাদের সুবিধা হয়। সংগ্রহশালা থেকে এই জিনিসগুলো যাতে নষ্ট না হয় তার জন্য আমাদের আরও একটু দেখা উচিত, খেয়াল করা উচিত। এস এম সুলতানের স্মৃতি রক্ষায় নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। এই সংগ্রহশালাটি সার্বক্ষণিক খোলা রেখে যে কোনো দর্শনার্থী এটা এখানে এসে সেটা দেখার সুযোগ পাবেন, এই ধরনের একটি ব্যবস্থা করার জন্য আমরা চিন্তা করছি। আমরা সুলতান ফাউন্ডেশনের সভা করে এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি। এস এম সুলতান 1982 সালে 21শে পদক, 1993 সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। 1994 সালের 10 অক্টোবর তিনি চলে যান না ফেরার দেশে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। তৈরি পোশাক খাতকে কেন্দ্র করে একটি চক্র আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, তবে এই বিষয়ে সচেষ্ট সরকার। বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 18তম টেক্সটেক ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন। 18তম টেক্সটেক বাংলাদেশ এক্সপো, 12তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো আর 28তম ডাই ক্যাম্প বাংলাদেশ এক্সপো, যেখানে স্থান পেয়েছে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আনুষঙ্গিক সুতা, কাপড়, যন্ত্রপাতি, ডায়েস এবং রাসায়নিক দ্রব্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত প্রতিরোধে সবসময় সচেষ্ট সরকার। কোনো অপতৎপরতাই বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারেনি এবং তৈরি পোশাক শিল্প খাতের অগ্রগতির
দাবিয়ে রাখতে পারবে না। এই শিল্পের ধারাবাহিক উন্নতির জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অতিথিরা দেশের বাইরে বাংলাদেশি পোশাক এবং পণ্যের প্রচারের উপর গুরুত্ব দেন। বাংলাদেশ has done a lot and significantly improved in the safety areas. বাংলাদেশে মেশিনারি জেনে এইভাবে ফেয়ার করছেন, ঠিক একইভাবে বিদেশে ইউরোপ এবং আমেরিকা, জাপান, রাশিয়া সহ আমাদের এইভাবে ফেয়ার আয়োজন করে আমাদের ওইখানে আমাদের প্রোডাক্টের প্রচারণাটা আপনি চালাতে পারেন কি না। মেলায় 25টি দেশের অংশগ্রহণে রয়েছে প্রায় 1400 স্টল। আমাদের কাছে কমপ্লিট সলিউশন আছে, আমাদের কাছে কমপ্লিট মেশিনারিজ আছে, আমরা সম্পূর্ণ প্রজেক্ট করতে পারি। একটা ভেন্যুর মধ্যে ওনারা কিন্তু পাচ্ছেন ওয়ার্ল্ডের বিভিন্ন নতুন নতুন টেকনোলজি যেগুলো এখন আসছে। তো আমাদের যেই কেমিক্যালগুলো দরকার হয় কাঁচামাল হিসেবে, এগুলো আমরা বাইরে থেকেই ইম্পোর্ট করি। সেই প্রোডাক্টগুলো খোঁজার জন্য এখানে আসা। দর্শনার্থীদের জন্য আয়োজন উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, চলবে 12 আগস্ট পর্যন্ত। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আর এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। পিয়ংইয়ং যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যার পরিণতিতে দেশটির সরকারের পরিবর্তন এবং জনগণকে ধ্বংস হয়ে যেতে হয়। উত্তর কোরিয়ার প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। পেন্টাগন প্রধান আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে গেলে উত্তর কোরিয়া মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস পিয়ংইয়ংকে তার অস্ত্র কর্মসূচি বন্ধ করারও আহ্বান জানান। পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিগুলো আগুনে ঢেকে দেয়া হবে বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে হুমকি দেওয়ার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এর আগে উত্তর কোরিয়া বলেছিল গুয়ামের মার্কিন ঘাঁটিগুলোতে আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ এই ছিল এখনকার মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ।